নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত জানাই গল্প বাগিশের আরও একটি পর্বে। শুনছেন বাঙালির দিন রাত্রির ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঘরে বাইরে। আজ বিমলার আত্মকথা দ্বিতীয় পর্ব। শুনে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটি লাইক করে, কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। আমার স্বামী যখন কলেজে পড়তেন তখন থেকেই তিনি দেশের প্রয়োজনের জিনিস দেশেই উৎপন্ন করবেন বলে নানা রকম চেষ্টা করেছিলেন। আমাদের জেলায় খেজুর গাছ অজস্র। কি করে অনেক গাছ থেকে একটি নলের সাহায্যে একসঙ্গে এক জায়গায় রস আদায় করে সেইখানেই জাল দিয়ে সহজে চিনি করা যেতে পারে, সেই চেষ্টায় তিনি অনেক দিন কাটালেন। শুনেছি উপায় খুব সুন্দর উদ্ভাবন হয়েছিল, কিন্তু তাতে রসের তুলনায় টাকা এত বেশি গলে পড়তে লাগলো যে কারবার টিকল না। চাষের কাজে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে তিনি যে সকল ফসল ফলিয়েছিলেন সে অতি আশ্চর্য, কিন্তু তাতে যে টাকা খরচ করেছিলেন সে আরও বেশি আশ্চর্য। তাঁর মনে হলো আমাদের দেশে বড় বড় কারবার যে সম্ভবপর হয় না তার প্রধান কারণ আমাদের ব্যাংক নেই। সেই সময় তিনি আমাকে পলিটিক্যাল ইকোনমি পড়াতে লাগলেন। তাতে কোনো ক্ষতি ছিল না, কিন্তু তার মনে হলো সব প্রথমে দরকার ব্যাংকে টাকা সঞ্চয় করবার অভ্যাস ও ইচ্ছা আমাদের জনসাধারণের মনে সঞ্চার করে দেওয়া। একটা ছোট গোছের ব্যাংক খুললেন। ব্যাংকে টাকা জমাবার উৎসাহ গ্রামের লোকের খুব জেগে উঠল, কারণ সুদের হার খুব চড়া ছিল। কিন্তু যে কারণে লোকের উৎসাহ বাড়তে লাগলো সেই কারণেই ওই মোটা সুদের ছিদ্র দিয়ে ব্যাংক গেল তলিয়ে। এই সকল কাণ্ড দেখে তার পুরাতন আমলারা অত্যন্ত বিরক্ত ও উদ্বিগ্ন হয়ে উঠত। শত্রুপক্ষ ঠাট্টা বিদ্রুপ করত। আমার বড় যা একদিন আমাকে শুনিয়ে শুনিয়ে বললেন তাঁর বিখ্যাত উকিল খুড়তুতো ভাই তাঁকে বলেছেন, যদি জজের কাছে দরবার করা যায় তবে এই পাগলের হাত থেকে এই বনেদি বংশের মান সম্ভ্রম বিষয় সম্পত্তি এখনো রক্ষা হবার উপায় হতে পারে। সমস্ত পরিবারের মধ্যে কেবল আমার দিদি শাশুড়ির মনে বিকার ছিল না। তিনি আমাকে ডেকে কতবার ভর্ৎসনা করেছেন, বলেছেন, কেন তোরা ওকে সবাই মিলে বিরক্ত করছিস, বিষয় সম্পত্তির কথা ভাবছিস। আমার বয়সে আমি 3 বার এ সম্পত্তি রিসিভারের হাতে যেতে দেখেছি। পুরুষেরা কি মেয়ে মানুষের মতো? ওরা যে উড়নচণ্ডী, ওরা ওরাতেই জানে। নাতবউ, তোর কপাল ভালো যে সঙ্গে সঙ্গে ও নিজেও উড়ছে না। দুঃখ পাসনি বলেই সে কথা মনে থাকে না। আমার স্বামীর দানের লিস্ট ছিল খুব লম্বা। তাঁতের কল কিংবা ধান ভানার যন্ত্র কিংবা ওই রকম একটা কিছু যে কেউ তৈরি করবার চেষ্টা করছে তাকে তার শেষ নিষ্ফলতা পর্যন্ত তিনি সাহায্য করেছেন। বিলাতি কোম্পানির সঙ্গে টক্কর দিয়ে পুরী যাত্রার জাহাজ চালাবার স্বদেশি কোম্পানি উঠল। তাহার একখানা জাহাজও ভাসেনি, কিন্তু আমার স্বামীর অনেকগুলি কোম্পানির কাগজ ডুবেছে। সবচেয়ে আমার বিরক্ত লাগতো সন্দীপবাবু যখন দেশের নানা উপকারের ছুতোয় তার টাকা শুষে নিতেন। তিনি খবরের কাগজ চালাবেন, স্বাদেশিকতা প্রচার করতে যাবেন,
ডাক্তারের পরামর্শ মতে তাঁকে কিছুদিনের জন্য উটকামন্দে যেতে হবে। নির্বিচারে আমার স্বামী তার খরচ জুগিয়েছেন। এছাড়া সংসার খরচের জন্য নিয়মিত তার মাসিক বরাদ্দ আছে। অথচ আশ্চর্য এই যে আমার স্বামীর সঙ্গে তার যে মতের মিল আছে তাও নয়। আমার স্বামী বলতেন, দেশের খনিতে যে পণ্যদ্রব্য আছে তাকে উদ্ধার করতে না পারলে যেমন দেশের দারিদ্র, তেমনি দেশের চিত্তে যেখানে শক্তির রত্ন খনি আছে তাকে যদি আবিষ্কার এবং স্বীকার না করা যায় তবে সে দারিদ্র আরও গুরুতর। আমি তাকে একদিন রাগ করে বলেছিলুম, এরা তোমাকে সবাই ফাঁকি দিচ্ছে। তিনি হেসে বললেন, আমার গুণ নেই, অথচ কেবলমাত্র টাকা দিয়ে গুণের অংশীদারি হচ্ছি। আমি তো ফাঁকি দিয়েই লাভ করে নিলুম। এই পূর্বযুগের পরিচয় কিছু বলে রাখা গেল, নইলে নবযুগের নাট্যটা স্পষ্ট বোঝা যাবে না। এই যুগের তুফান যেই আমার রক্তে লাগলো, আমি প্রথমেই স্বামীকে বললুম, বিলিতি জিনিসে তৈরি আমার সমস্ত পোশাক পুড়িয়ে ফেলব। স্বামী বললেন, পোড়াবে কেন? যতদিন খুশি ব্যবহার না করলেই হবে। কি তুমি বলছো যতদিন খুশি? ইহজীবনে আমি কখনো। বেশ তো, ইহজীবনে তুমি না হয় ব্যবহার করবে না, ঘটা করে নাই পোড়ালে। কেন এতে তুমি বাধা দিচ্ছ? আমি বলছি, গড়ে তোলবার কাজে তোমার সমস্ত শক্তি দাও, অনাবশ্যক ভেঙে ফেলবার উত্তেজনায় তার সিকি পয়সা বাজি খরচ করতে নেই। এই উত্তেজনাতেই গড়ে তোলবার সাহায্য হয়। তাই যদি বলো, তবে বলতে হয়, ঘরে আগুন না লাগালে ঘর আলো করা যায় না। আমি প্রদীপ জ্বালাবার হাজার ঝঞ্ঝাট পোয়াতে রাজি আছি, কিন্তু তাড়াতাড়ি সুবিধের জন্যে ঘরে আগুন লাগাতে রাজি নই। ওটা দেখাতেই বাহাদুরি, কিন্তু আসলে দুর্বলতার গোঁজা মিলন। আমার স্বামী বললেন, দেখো বুঝছি আমার কথা আজ তোমার মনে নিচ্ছে না, তবু আমি এ কথাটি তোমায় বলছি, ভেবে দেখো। মা যেমন নিজের গয়না দিয়ে তার প্রত্যেক মেয়েকে সাজিয়ে দেয়, আজ তেমনি এমন একটা দিন এসেছে যখন সমস্ত পৃথিবী প্রত্যেক দেশকে আপন গয়না দিয়ে সাজিয়ে দিচ্ছে। আজ আমাদের খাওয়া পড়া, চলা ফেরা, ভাবনা চিন্তা সমস্তই সমস্ত পৃথিবীর যোগে। আমি তাই মনে করি এটা প্রত্যেক জাতিরই সৌভাগ্যের যুগ। এই সৌভাগ্যকে অস্বীকার করা বীরত্ব নয়। তারপরে আর এক ল্যাঠা। মিস গিলবি যখন আমাদের অন্তঃপুরে এসেছিল তখন তাই নিয়ে কিছুদিন খুব গোলমাল চলেছিল। তারপরে অভ্যাসক্রমে সেটা চাপা পড়ে গেছে, আবার সমস্ত ঘুলিয়ে উঠল। মিস গিলবি ইংরেজ কি বাঙালি অনেকদিন সে কথা আমারও মনে হয়নি, কিন্তু মনে হতে শুরু হলো। আমি স্বামীকে বললুম, মিস গিলবিকে ছাড়িয়ে দিতে হবে। স্বামী চুপ করে রইলেন। আমি সেদিন তাকে যা মুখে এলো তাই বলেছিলুম। তিনি ম্লান মুখ করে চলে গেলেন। আমি খুব খানিকটা কাঁদলুম। কেঁদে যখন আমার মনটা একটু নরম হলো, তিনি রাত্রে এসে বললেন, দেখো, মিস গিলবিকে কেবলমাত্র ইংরেজ বলে ঝাপসা করে দেখতে আমি পারিনি। এতদিনের পরিচয়েও কি ওই নামের বেড়াটা ঘুচবে না? ও যে তোমাকে ভালোবাসে। আমি একটুখানি লজ্জিত হয়ে, অথচ নিজের অভিমানের অল্প একটু ঝাঁঝ বজায় রেখে বললুম, আচ্ছা থাক না, ওকে কে যেতে বলছে? মিস গিলবি রয়ে গেল। একদিন গির্জে যাবার সময় পথের মধ্যে আমাদেরই একজন দূর সম্পর্কের আত্মীয় ছেলে তাকে ঢিল ছুঁড়ে মেনে অপমান করলে।
আমার স্বামী এতদিন সেই ছেলেকে পালন করেছিলেন, তিনি তাকে তাড়িয়ে দিলেন। এই নিয়ে ভারী একটা গোল উঠল। সেই ছেলে যা বললে সবাই তাই বিশ্বাস করলে। লোকে বললে মিস গিলবি তাকে অপমান করেছে এবং তার সম্বন্ধে বানিয়ে বলেছে। আমারও কেমন মনে হয় সেটা অসম্ভব নয়। ছেলেটার মা নেই, তার খুড়ো এসে আমাকে ধরলে। আমি তার হয়ে অনেক চেষ্টা করলুম, কিন্তু কোনো ফল হলো না। সেদিনকার দিনে আমার স্বামীর এই ব্যবহার কেউ ক্ষমা করতে পারলে না, আমিও না। আমি মনে মনে তাকেই নিন্দাই করলুম। এইবার মিস গিলবি আপনিই চলে গেল। যাবার সময় তার চোখ দিয়ে জল পড়ল, কিন্তু আমার মন গলল না। আহা, মিথ্যে করে ছেলেটার এমন সর্বনাশ করে গেল গো। আর অমন ছেলে, স্বদেশীর উৎসাহে তার নাওয়া খাওয়া ছিল না। আমার স্বামী নিজের গাড়ি করে মিস গিলবিকে স্টেশনে নিয়ে গিয়ে গাড়িতে তুলে দিয়ে এলেন। সেটা আমার বড় বাড়াবাড়ি বোধ হলো। এই কথাটা নিয়ে নানা ডালপালা দিয়ে যখন কাগজে গাল দিলে, আমার মনে হলো এই শাস্তি ওর পাওনা ছিল। ইতিপূর্বে আমি আমার স্বামীর জন্য অনেকবার উদ্বিগ্ন হয়েছি, কিন্তু এ পর্যন্ত তার জন্যে একদিনও লজ্জা বোধ করিনি। এবার লজ্জা হলো। মিস গিলবির প্রতি নরেন কি অন্যায় করেছে না করেছে সে আমি জানি না, কিন্তু আজকের দিনে তা নিয়ে সদ্বিচার করতে পারাটাই লজ্জার কথা। যে ভাবের থেকে নরেন ইংরেজ মেয়ের প্রতি ঔদ্ধত্য প্রকাশ করতে পেরেছে, আমি তাকে কিছুতেই দমিয়ে দিতে চাইনি। এই কথাটা আমার স্বামী যে কিছুতেই বুঝতে চাইলেন না, আমার মনে হলো সেটা তার পৌরুষের অভাব। তাই আমার লজ্জা হলো। শুধু তাই নয়, আমার সবচেয়ে বুকে বিঁধেছিল যে আমাকে হার মানতে হয়েছে। আমার তেজ কেবল আমাকেই দগ্ধ করলে, কিন্তু আমার স্বামীকে উজ্জ্বল করলে না। এই তো আমার সতীত্বের অপমান। অথচ স্বদেশী কাণ্ডর সঙ্গে যে আমার স্বামীর যোগ ছিল না বা তিনি এর বিরুদ্ধ ছিলেন তা নয়, কিন্তু বন্দে মাতরম মন্ত্রটি তিনি চূড়ান্ত করে গ্রহণ করতে পারেননি। তিনি বলতেন, দেশকে আমি সেবা করতে রাজি আছি, কিন্তু বন্দনা করব যাকে তিনি ওর চেয়ে অনেক উপরে। দেশকে যদি বন্দনা করি তবে দেশের সর্বনাশ করা হবে। এমন সময় সন্দীপবাবু স্বদেশী প্রচার করবার জন্যে তার দলবল নিয়ে আমাদের ওখানে এসে উপস্থিত হলেন। বিকেলবেলায় আমাদের নাট মন্দিরে সভা হবে। আমরা মেয়েরা দালানের একদিকে চিক ফেলে বসে আছি। বন্দে মাতরম শব্দের সিংহনাদ ক্রমে ক্রমে কাছে আসছে। আমার বুকের ভিতরটা গুড়গুড় করে কেঁপে উঠছে। হঠাৎ পাগড়ি বাঁধা গেরুয়া পরা যুবক ও বালকের দল খালি পায়ে আমাদের প্রকাণ্ড আঙিনার মধ্যে মরা নদীতে প্রথম বর্ষার গেরুয়া বন্যার ধারার মতো হুড়হুড় করে ঢুকে পড়ল। লোকে লোকে ভরে গেল। সেই ভিড়ের মধ্যে একটা বড় চৌকির ওপর বসিয়ে 10-12 জন ছেলে সন্দীপবাবুকে কাঁধে করে নিয়ে এলো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আকাশটা যেন ফেটে টুকরো টুকরো হয়ে ছিঁড়ে পড়বে বলে মনে হলো। সন্দীপবাবুর ফটোগ্রাফ পূর্বেই দেখেছিলাম। তখন যে ঠিক ভালো লেগেছিল তা বলতে পারিনি। কুশ্রী দেখতে নয়, এমনকি রীতিমতো সুশ্রী। তবু জানি না কেন আমার মনে হয়েছিল উজ্জ্বলতা আছে বটে, কিন্তু চেহারাটা অনেকখানি খাদে মিশিয়ে করা। চোখে আর ঠোঁটে কি একটা আছে যেটা খাঁটি নয়। সেই জন্যেই আমার স্বামী যখন বিনা বাধায় তার সকল দাবি পূরণ করতেন,
আমার ভালো লাগতো না। অপব্যয়ে আমি সইতে পারতুম, কিন্তু আমার কেবলই মনে হতো বন্ধু হয়ে এ লোকটা আমার স্বামীকে ঠকাচ্ছে। কেননা ভাবখানা তো তপস্বীর মতো নয়, গরিবের মতোও নয়, দিব্যি বাবুর মতো। ভিতরে আরামের লোভ আছে, অথচ এই রকম নানা কথা আমার মনে উদয় হয়েছিল। আজ সেই সব কথা মনে উঠছে, কিন্তু থাক। কিন্তু সেদিন সন্দীপ বাবু যখন বক্তৃতা দিতে লাগলেন, আর এই বৃহৎ সভার হৃদয় দুলে দুলে ফুলে ফুলে উঠে কুল ছাপিয়ে ভেসে যাবার জো হলো, তখন তাঁর সে এক আশ্চর্য মূর্তি দেখলুম। বিশেষত এক সময় সূর্য ক্রমে নেমে এসে ছাদের নিচে দিয়ে তার মুখের উপর হঠাৎ রৌদ্র ছড়িয়ে দিলে, তখন মনে হলো তিনি যে অমর লোকের মানুষ, এই কথাটা দেবতা সেদিন সমস্ত নরনারীর সামনে প্রকাশ করে দিলেন। বক্তৃতার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কথায় যেন ঝড়ের দমকা হাওয়া, সাহসের অন্ত নেই। আমার চোখের সামনে যেটুকু চিকের আড়াল ছিল সে আমি সইতে পারছিলুম না। কখন নিজের অগোচরে খানিকটা চিক সরিয়ে ফেলে মুখ বের করে তাঁর মুখের দিকে চেয়েছিলুম আমার মনে পড়ে না। সমস্ত সভায় এমন একটি লোক ছিল না আমার মুখ দেখবার যার একটু অবকাশ ছিল। কেবল এক সময় দেখলুম কালপুরুষের নক্ষত্রের মতো সন্দীপবাবুর উজ্জ্বল দুই চোখ আমার মুখের উপর এসে পড়ল, কিন্তু আমার হুঁশ ছিল না। আমি কি তখন রাজবাড়ির বউ? আমি তখন বাংলাদেশের সমস্ত নারীর একমাত্র প্রতিনিধি, আর তিনি বাংলাদেশের বীর। যেমন আকাশের সূর্যের আলো তাঁর ওই ললাটের উপর পড়েছে, তেমনি দেশের নারী চিত্তের অভিষেক যে চাই, নইলে তাঁর রণযাত্রার মাঙ্গল্য পূর্ণ হবে কি করে? আমি স্পষ্টই অনুভব করতে পারলুম আমার মুখের দিকে চাওয়ার পর থেকে তাঁর ভাষার আগুন আরও জ্বলে উঠল। ইন্দ্রের উচ্চৈশ্রবা তখন আর হ্রাস মানতে চাইল না। বজ্রের উপর বজ্রের গর্জন, বিদ্যুতের উপর বিদ্যুতের চমকানি। আমার মন বললে, আমারই চোখের শিখায় এই আগুন ধরিয়ে দিলে। আমরা কি কেবল লক্ষ্মী? আমরাই তো ভারতী। সেদিন একটা অপূর্ব আনন্দ এবং অহংকারের দীপ্তি নিয়ে বাড়ি ফিরে এলুম। ভিতরে একটা আগুনের ঝড়ের বেগ আমাকে এক মুহূর্তে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে টেনে নিয়ে গেল। আমার ইচ্ছা করতে লাগলো গ্রীষ্মের বীরাঙ্গনার মতো আমার চুল কেটে দিই ওই বীরের হাতের ধনুকের ছিলা করবার জন্য। আমার এই আজানুলম্বিত চুল, যদি ভিতরকার চিত্তের সঙ্গে বাইরেকার গয়নার যোগ থাকতো, তাহলে আমার কণ্ঠে, আমার গলার হার, আমার বাজুবন্ধ উল্কা বৃষ্টির মতো সেই সভায় ছুটে ছুটে খসে খসে পড়ে যেত। নিজের অত্যন্ত একটা ক্ষতি করতে পারলে তবেই যেন সেই আনন্দের উৎসাহ বেগ সহ্য করা সম্ভব হতে পারত। সন্ধ্যাবেলায় আমার স্বামী যখন ঘরে এলেন, আমার ভয় হতে লাগলো পাছে তিনি সেদিনকার বক্তৃতার দীপক রাগিনীর সঙ্গে তান না মিলিয়ে কোনো কথা বলেন, পাছে তাঁর সত্যপ্রিয়তার কোনো জায়গায় ঘা লাগাতে তিনি একটুও অসম্মতি প্রকাশ করেন, তাহলে সেদিন আমি তাঁকে স্পষ্ট অবজ্ঞা করতে পারতুম। কিন্তু তিনি আমাকে কোনো কথাই বললেন না। সেটাও আমার ভালো লাগলো না, তাঁর উচিত ছিল বলা। আজ সন্দীপের কথা শুনে আমার চৈতন্য হলো। এসব বিষয়ে আমার অনেক দিনের ভুল ভেঙে গেল। আমার কেমন মনে হলো তিনি কেবল জেদ করে চুপ করে আছেন, জোর করেই উৎসাহ প্রকাশ করছেন না। আমি জিজ্ঞাসা করলাম, সন্দীপবাবু আর কতদিন এখানে আছেন?
স্বামী বললেন তিনি কাল সকালেই রংপুরে রওনা হবেন। কাল সকালেই? হ্যাঁ, সেখানে তার বক্তৃতার সময় স্থির হয়ে গেছে। আমি একটুক্ষণ চুপ করে রইলুম। তারপরে বললুম, কোনো মতে কালকের দিনটা থেকে গেলে হয় না? সে তো সম্ভব নয়। কিন্তু কেন বলো দেখি? আমার ইচ্ছা আমি নিজে উপস্থিত থেকে তাকে খাওয়াবো। শুনে আমার স্বামী আশ্চর্য হয়ে গেলেন। এর পূর্বে অনেক দিন অনেকবার তিনি তার বন্ধুদের কাছে আমাকে বের হওয়ার জন্য অনুরোধ করেছেন। আমি কিছুতেই রাজি হইনি। আমার স্বামী আমার মুখের দিকে স্থিরভাবে একরকম করে চাইলেন। আমি তার মানেটা ঠিক বুঝলুম না। ভিতরে হঠাৎ একটু কেমন লজ্জা বোধ হলো। বললুম, না না, সে কাজ নেই। তিনি বললেন, কেনই বা কাজ নেই? আমি সন্দীপকে বলবো যদি কোনো রকমে সম্ভব হয় তাহলে কাল সে থেকে যাবে। দেখলুম সম্ভব হলো। আমি সত্য কথা বলবো, সেদিন আমার মনে হচ্ছিল ঈশ্বর কেন আমাকে আশ্চর্য সুন্দর করে গড়লেন না। কারো মন হরণ করবার জন্য যে তা নয়, কিন্তু রূপ যে একটা গৌরব। আজ এই মহাদিনে দেশের পুরুষেরা দেশের নারীর মধ্যে দেখুক একবার জগৎধাত্রীকে, কিন্তু বাইরের রূপ না হলে তাদের চোখ যে দেবীকে দেখতে পায় না। সন্দীপবাবু কি আমার মধ্যে সেই জাগ্রত শক্তিকে দেখতে পাবেন না? মনে করবেন এ একজন সামান্য মেয়ে মানুষ, তারই এই বন্ধুর ঘরের গৃহিণী মাত্র। সেদিন সকালে মাথা ঘষে আমার সুদীর্ঘ এলো চুলে একটি লাল রেশমের ফিতে দিয়ে নিপুণ করে জড়িয়েছিলুম। দুপুরবেলা খাবার নিমন্ত্রণ, তাই ভিজে চুল তখন খোঁপা করে বাঁধবার সময় ছিল না। গায়ে ছিল জরির পাড়ের একটি সাদা মাদ্রাজি শাড়ি আর জরির একটুখানি পাড় দেওয়া হাত কাটা জ্যাকেট। আমি ঠিক করেছিলুম এ খুব সংযত সাজ, এর চেয়ে সাদাসিধা আর কিছু হতে পারে না। এমন সময় আমার মেজোজা এসে আমার মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিলেন। তারপরে ঠোঁট দুটো টিপে একটু হাসলেন। আমি জিজ্ঞাসা করলুম, দিদি তুমি হাসলে যে? তিনি বললেন, তোর সাজ দেখছি। আমি মনে মনে বিরক্ত হয়ে বললুম, এমনি কি সাজ দেখলে? তিনি আর একবার একটুখানি বাঁকা হাসি এসে বললেন, মন্দ হয়নি ছোট রানী, বেশ হয়েছে। কেবল ভাবছি তোমার বিলিতি দোকানের বুক কাটা জামাটা পরলেই সাজটা পুরোপুরি হতো। এই বলে তিনি কেবল তাঁর মুখ চোখ নয়, তাঁর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত দেহের ভঙ্গি হাসিতে ভরে ঘর থেকে চলে গেলেন। খুব রাগ হলো এবং মনে হলো সমস্ত ছেড়ে ছুড়ে আট পৌড়ে মোটা গোছের একটা শাড়ি পরি। কিন্তু সে ইচ্ছা শেষ পর্যন্ত কেন যে পালন করতে পারলুম না তা ঠিক জানি নে। মনে মনে বললুম, আমি যদি বেশ ভদ্র রকম সাজ না করেই সন্দীপবাবুর সামনে বেরোই তাহলে আমার স্বামী রাগ করবেন। মেয়েরা যে সমাজের স্ত্রী। ভেবেছিলুম সন্দীপবাবু একেবারে খেতে যখন বসবেন তখন তাঁর সামনে বেরোবো। সেই খাওয়ানো কর্মটার আড়ালে প্রথম দেখার সংকোচ অনেকটা কেটে যাবে। কিন্তু খাবার তৈরি হতে আজ দেরি হচ্ছে, প্রায় 1টা বেজে গেছে। তাই আমার স্বামী আলাপ করবার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন। ঘরে ঢুকে প্রথমটা তাঁর মুখের দিকে চাইতে ভারী লজ্জা ঠেকছিল। কোনো মতে সেটা কাটিয়ে জোর করে ফেললুম, আজ খেতে আপনার দেরি হয়ে গেল। তিনি অসংকোচে আমার পাশের চৌকিতে এসে বললেন, দেখুন অন্ন তো রোজই একরকম জোটে, কিন্তু অন্নপূর্ণা থাকেন আড়ালে। আজ অন্নপূর্ণা এলেন, অন্ন না হয় আড়ালেই রইল।
যেমন জোর তাঁর বক্তৃতায় তেমনি ব্যবহারে, একটুও দ্বিধা নেই। সব জায়গাতেই আপন আসনটি অবিলম্বে জিতে নেওয়াই যেন তাঁর অভ্যাস। কেউ কিছু মনে করতে পারে এসব তর্ক তাঁর নয়। খুব কাছে এসে বসবার স্বাভাবিক দাবি যেন তাঁর আছে। অতএব এতে যে দোষ দিতে পারে, দোষ তারই। আমার লজ্জা হতে লাগলো, পাছে সন্দীপবাবু মনে করেন আমি নেহাত একটা সেকেলে জড় পদার্থ। মুখের কথা বেশ জল করে উঠবে, কোথাও বাঁধবে না। একটা জবাব শুনে তিনি মনে মনে আশ্চর্য হয়ে যাবেন, এ আমার কিছুতেই ঘটে উঠল না। ভিতরে ভিতরে ভারী কষ্ট হতে লাগলো। নিজেকে হাজারবার ভৎসনা করে বললুম, কেন ওর সামনে এমন হঠাৎ বের হতে গেলুম। কোনো রকম করে খাওয়ানোটা হয়ে গেলেই আমি তাড়াতাড়ি চলে যাচ্ছিলুম। তিনি আবার তেমনি নিঃসংকোচে দরজার কাছে এসে আমার পথ আগলে বললেন, আমাকে পেটুক ঠাওরাবেন না। আমি খাওয়ার লোভে এখানে আসিনি। আমার লোভ কেবল আপনি ডেকেছেন বলে। যদি খাওয়ার পরে অমনি পালান, তাহলে অতিথিকে ফাঁকি দেওয়া হবে। এমন সব কথা অত্যন্ত সহজে, অত্যন্ত জোরে না বললে ভারী বদসুর লাগত। আমার স্বামী যে ওর পরম বন্ধু, আমি যে ওর ভাঁজের মতো। আমি যখন নিজের সঙ্গে লড়াই করে সন্দীপবাবুর প্রবল আত্মীয়তার সমুচ্চ ক্ষেত্রে উঠবার চেষ্টা করছি, আমার স্বামী আমার বিভ্রাট দেখে আমাকে বললেন, আচ্ছা তুমি তাহলে তোমার খাওয়া সেরে চলে এসো। সন্দীপবাবু বললেন, কিন্তু কথা দিয়ে যান, ফাঁকি দেবেন না। আমি একটু হেসে বললুম, আমি এখনই আসছি। তিনি বললেন, আপনাকে কেন বিশ্বাস করি নে তা বলি। আজ 9 বছর হলো নিখিলেশের বিয়ে হয়েছে। এই 9টি বছর আপনি আমাকে ফাঁকি দিয়ে এসেছেন। আবার ফের যদি 9 বছর করেন, তাহলে আর দেখা হবে না। আমিও আত্মীয়তা শুরু করে দিয়ে মৃদু কণ্ঠে বললুম, কেন, তাহলেই বা দেখা হবে না কেন? তিনি বললেন, আমার কুষ্টিতে আছে আমি অল্প বয়সে মরব। আমার বাপ দাদা কেউ 30-এর কোঠা পেরোতে পারেননি। আমার তো এই 27 হলো। তিনি বুঝেছিলেন কথাটা আমার মনে বাজবে, বাজলেও বটে। এবার আমার মৃদু কণ্ঠে বোধ হয় করুণ রসের একটু ছিটে লাগলো। আমি বললুম, সমস্ত দেশের আশীর্বাদে আপনার ফাঁড়া কেটে যাবে। তিনি বললেন, দেশের আশীর্বাদ দেশলক্ষ্মীদের কণ্ঠ থেকেই তো পাব। সেই জন্যেই তো এত ব্যাকুল হয়ে আপনাকে আসতে বলেছি। তাহলে আজ থেকেই আমার সস্তয়ন শুরু হবে। স্রোতের জল ঘোলা হলেও অনায়াসে তার ব্যবহার চলে। সন্দীপবাবুর সমস্তই এমনি দ্রুত বেগে সচল যে আরেকজনের মুখে যা সইত না, তাঁর মুখে তাতে আপত্তি করবার ফাঁক পাওয়া যায় না। হাসতে হাসতে বললেন, দেখুন, আপনার এই স্বামীকে জামিন রেখে দিলুম। আপনি যদি না আসেন, তাহলে ইনিও খালাস পাবেন না। আমি যখন চলে আসছি, তিনি আবার বলে উঠলেন, আমার আর একটু সামান্য দরকার আছে। আমি থমকে ফিরে দাঁড়ালুম। তিনি বললেন, ভয় পাবেন না, 1 গ্লাস জল। আপনি দেখেছেন আমি খাবার সময় জল খাইনি, খাবার খানিক পরে খাই। এরপরে আমাকে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করতে হলো, কেন বলুন দেখি? কবে তার কঠিন অজীর্ণ রোগ হয়েছিল তার ইতিহাস এলো। প্রায় 7 মাস ধরে তার কীরকম অসহ্য ভোগ গিয়েছে তাও শুনলুম। অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, সকল রকমের চিকিৎসকের উপদ্রব পার হয়ে অবশেষে কবিরাজের চিকিৎসায় কীরকম আশ্চর্য ফল পেয়েছেন তার বর্ণনা সেরে হেসে তিনি বললেন,
ভগবান আমার ব্যামোগুলো এমনি করে গড়েছেন যে স্বদেশি বড়িটুকু হাতে হাতে না পেলে তারা বিদায় হতে চায় না। আমার স্বামী এতক্ষণ পরে বললেন, আর বিদেশি ওষুধের শিশিগুলোও যে একদণ্ড তোমার আশ্রয় ছাড়তে চায় না। তোমার বসবার ঘরের 3টি শেলফ যে একেবারে, ওগুলো কি জানো, পিউনিটিভ পুলিশের মতো। প্রয়োজন আছে বলে যে এসেছে তা নয়। আধুনিক কালের শাসনে ওরা ঘাড়ের উপর এসে পড়ে, কেবল দণ্ডই দিতে হয়, গুঁতোও কম খাইনি। আমার স্বামী অত্যুক্তি সইতে পারেন না, কিন্তু অলংকার মাত্রই যে অত্যুক্তি, সে তো বিধাতারই তৈরি নয়, মানুষের বানানো। আমি একবার আমার নিজের কোনো একটা মিথ্যার জবাবদিহির ছলে আমার স্বামীকে বলেছিলুম, গাছপালা পশু পাখিরাই আগাগোড়া সত্য বলে, বেচারাদের মিথ্যা বলবার শক্তি নেই। পশুর চেয়ে মানুষের এইখানে শ্রেষ্ঠতা, আবার পুরুষের চেয়ে মেয়েদের শ্রেষ্ঠতাও এইখানে। মেয়েদেরই বিস্তর অলংকার সাজে এবং বিস্তর মিথ্যাও মানায়। ঘর থেকে বাইরে এসে দেখি মেজোজা একটা জানলার খড়খড়ি একটুখানি ফাঁক করে ধরে বারান্দায় দাঁড়িয়ে। আমি জিজ্ঞাসা করলুম, এখানে যে? তিনি ফিসফিস করে উত্তর করলেন, আরই পাচ্ছিলুম। যখন ফিরে এলুম, সন্দীপবাবু করুণ স্বরে বললেন, আপনার আজ বোধহয় কিছুই খাওয়া হলো না। শুনে আমার ভারী লজ্জা হলো। আমি একটু বেশি শীঘ্র করে এসেছি। ভদ্ররকম খাবার জন্য যতটা সময় দেওয়া উচিত ছিল তা দেয়া হয়নি। আজকের আমার খাওয়ার মধ্যে না খাওয়ার অংশটাই যে বেশি, সময়ের অঙ্ক হিসেব করলে সেটা বুঝতে বাকি থাকে না। কিন্তু কেউ যে সেই হিসাব করছিল তা আমার মনেও হয়নি। সন্দীপবাবু বোধহয় আমার লজ্জাটুকু দেখতে পেলেন, সেইটাই আরও লজ্জা। তিনি বললেন, বনের হরিণীর মতো আপনার তো পালাবার দিকেই ঝোঁক ছিল, তবুও যে এত কষ্ট করে সত্য রক্ষা করলেন, এ আমার কম পুরস্কার নয়। আমি ভালো করে জবাব দিতে পারিনি। মুখ লাল করে ঘেমে একটা সোফার কোণে বসে পড়লুম। দেশের মূর্তিমতী নারী শক্তির মতো যেরকম নিঃসংকোচে এবং সগৌরবে সন্দীপবাবুর কাছে বেরিয়ে কেবলমাত্র দর্শন দানের জন্য তাঁর ললাটে জয়মাল্য পরাবো কল্পনা করেছিলাম, এ পর্যন্ত তার কিছুই হলো না। সন্দীপবাবু ইচ্ছা করেই আমার স্বামীর সঙ্গে তর্ক বাঁধিয়ে দিলেন। তিনি জানেন, তর্কে তাঁর তীক্ষ্ণধার মনের সমস্ত উজ্জ্বলতা ঝকঝক করে উঠতে থাকে। এরপরেও আমি বারবার দেখেছি, আমি উপস্থিত থাকলেই তিনি তর্ক করবার সামান্য উপলক্ষটুকু ছাড়তেন না। বন্দে মাতরম মন্ত্র সম্বন্ধে আমার স্বামীর মত কি তিনি জানতেন? সেইটের উল্লেখ করে বললেন, দেশের কাজে মানুষের কল্পনাবৃত্তির যে একটা জায়গা আছে, সেটা কি তুমি মানো না নিখিল? একটা জায়গা আছে মানি, কিন্তু সব জায়গায় তা মানি নে। দেশ জিনিসকে আমি খুব সত্যরূপে নিজের মনে জানতে চাই এবং সকল লোককে জানাতে চাই। এত বড় জিনিসের সম্বন্ধে কোনো মন ভোলাবার জাদুমন্ত্র ব্যবহার করতে আমি ভয়ও পাই, লজ্জাও বোধ করি। তুমি যাকে মায়ামন্ত্র বলছো, আমি তাকেই বলি সত্য। আমি দেশকে সত্যই দেবতা বলে মানি। আমি নরনারায়ণের উপাসক। মানুষের মধ্যেই ভগবানের সত্যকার প্রকাশ, তেমনি দেশের মধ্যে। এ কথা যদি সত্যই বিশ্বাস করো, তবে তোমার পক্ষে এক মানুষের সঙ্গে অন্য মানুষের, সুতরাং এক দেশের সঙ্গে অন্য দেশের ভেদ নেই। সে কথা সত্য, কিন্তু আমার শক্তি অল্প। তবে নিজের দেশের পূজার দ্বারাই আমি দেশ নারায়ণের পূজা করি। পূজা করতে নিষেধ করি নে, কিন্তু অন্য দেশে যে নারায়ণ আছেন তাঁর প্রতি বিদ্বেষ করে সে পূজা কেমন করে সমাধা হবে? বিদ্বেষও পূজার অঙ্গ।
কিরাতবেশী মহাদেবের সঙ্গে লড়াই করে অর্জুন বর লাভ করেছিলেন। আমরা একদিক দিয়ে ভগবানকে মারব, একদিন তাতেই তিনি প্রসন্ন হবেন। তাই যদি হয়, তবে যারা দেশের ক্ষতি করছে আর যারা দেশের সেবা করছে উভয়ই তাঁর উপাসনা করছে। তাহলে বিশেষ করে দেশভক্তি প্রচার করবার দরকার নেই। নিজের দেশ সম্বন্ধে আলাদা কথা, ওখানে যে হৃদয়ের মধ্যে পূজার স্পষ্ট উপদেশ আছে। তাহলে শুধু নিজের দেশ কেন, তার চেয়ে আরও ঢের স্পষ্ট উপদেশ আছে নিজেরই সম্বন্ধে। নিজের মধ্যে যে নরনারায়ণ আছেন, তাঁর পূজার মন্ত্রটাই যে দেশে বিদেশে সবচেয়ে বড় করে কানে বাজছে। নিখিল, তুমি যে এইসব তর্ক করছো, এ কেবল বুদ্ধির শুকনো তর্ক। হৃদয় বলে একটা পদার্থ আছে, তাকে কি একেবারে মানবে না? আমি তোমাকে সত্য বলছি সন্দীপ, দেশকে দেবতা বলিয়ে যখন তোমরা অন্যায়কে কর্তব্য, অধর্মকে পুণ্য বলে চালাতে চাও, তখন আমার হৃদয় লাগে বলেই আমি স্থির থাকতে পারি নে। আমি যদি নিজের স্বার্থ সাধনের জন্য চুরি করি, তাহলে নিজের প্রতি আমার যে সত্য প্রেম, তারই মূলে কি ঘা দিয়ে নে? চুরি করতে পারি নে যে তাই, সে কি বুদ্ধি আছে বলে, না নিজের প্রতি শ্রদ্ধা আছে বলে? ভিতরে ভিতরে আমার রাগ হচ্ছিল, আমি আর থাকতে পারলুম না। আমি বলে উঠলুম, ইংরেজ, ফরাসি, জার্মান, রুশ এমন কোন সভ্য দেশ আছে যার ইতিহাস নিজের দেশের জন্য চুরির ইতিহাস নয়? সে চুরির জবাবদিহি তাদের করতে হবে, এখনো করতে হচ্ছে। ইতিহাস এখনো শেষ হয়ে যায়নি। সন্দীপবাবু বললেন, বেশ তো, আমরাও তাই করব। চোরাই মালে আগে ঘরটা বোঝাই করে তারপরে ধীরে সুস্থে দীর্ঘকাল ধরে আমারও জবাবদিহি করব। কিন্তু জিজ্ঞাসা করি, তুমি যে বললে এখনো তারা জবাবদিহি করছে, সেটা কোথায়? রোম যখন নিজের পাপের জবাবদিহি করছিল, তখন তা কেউ দেখতে পায়নি। তখন তার ঐশ্বর্যের সীমা ছিল না। বড় বড় ডাকাত সভ্যতার জবাবদিহির দিন কখন আসে তা বাইরে থেকে দেখা যায় না। কিন্তু একটা জিনিস কি দেখতে পাচ্ছ না? ওদের পলিটিক্সের ঝুলি ভরা মিথ্যা কথা, প্রবঞ্চনা, বিশ্বাসঘাতকতা, গুপ্তচর বৃত্তি, প্রেস্টিজ রক্ষার লোভে ন্যায় ও সত্যকে বলিদান, এই যে সব পাপের বোঝা নিয়ে চলেছে, এর ভার কি কম? আর এ কি প্রতিদিন ওদের সভ্যতার বুকে রক্ত শুষে খাচ্ছে না? দেশের উপরেও যারা ধর্মকে মানছে না, আমি বলছি তারা দেশকেও মানছে না। আমার স্বামীকে আমি কোনোদিন বাইরের লোকের সঙ্গে তর্ক করতে শুনিনি। আমার সঙ্গে তিনি তর্ক করেছেন, কিন্তু আমার প্রতি তাঁর এমন গভীর করুণা যে আমাকে হার মানাতে তাঁর কষ্ট হতো। আজ দেখলুম তাঁর অস্ত্র চালনা। আমার স্বামীর কথাগুলোতে কোনো মতেই আমার মন সায় দিচ্ছিল না। কেবলই মনে হচ্ছিল এর উপযুক্ত উত্তর আছে, উপস্থিত মতো সে আমার মনে জোগাচ্ছিল না। মুশকিল এই যে ধর্মের দোহাই দিলে চুপ করে যেতে হয়। এ কথা বলা শক্ত, ধর্মকে অতটা দূর পর্যন্ত মানতে রাজি নই। এই তর্ক সম্বন্ধে জবাব দিয়ে আমি একটা লিখব এবং সেটা সন্দীপবাবুর হাতে দেব, আমার মনে এই সংকল্প ছিল। তাই আজকের কথাবার্তাগুলো ঘরে ফিরে এসেই আমি নোট করে নিয়েছি। একসময় সন্দীপবাবু আমার দিকে চেয়ে বললেন, আপনি কি বলেন? আমি বললুম, আমি বেশি সূক্ষ্মে যেতে চাইনি, আমি মোটা কথাই বলবো। আমি মানুষ, আমার লোভ আছে, আমি দেশের জন্য লোভ করব। আমি কিছু চাই যা আমি কারব করব। আমার রাগ আছে, আমি দেশের জন্য রাগ করব। আমি কাউকে চাই যাকে কাটবো কুটবো, যার উপরে আমি আমার এতদিনের অপমানের শোধ তুলব। আমার মোহ আছে, আমি দেশকে নিয়ে মুগ্ধ হব। আমার দেশের এমন একটি প্রত্যক্ষ রূপ চাই যাকে আমি মা বলবো, দেবী বলবো, দুর্গা বলবো, যার কাছে আমি বলিদানের পশুকে বলি দিয়ে রক্তে ভাসিয়ে দেব। আমি মানুষ, আমি দেবতা নই।
সন্দীপবাবু চৌকি থেকে উঠে আকাশে দক্ষিণ হাত আস্ফালন করে উঠলেন, হুররে হুররে। পরক্ষণেই সংশোধন করে বললেন, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমার স্বামীর অন্তরের একটি গভীর বেদনা তার মুখের উপর ছায়া ফেলে চলে গেল। তিনি খুব মৃদু স্বরে বললেন, আমিও দেবতা না, আমি মানুষ। আমি সেই জন্যই বলছি, আমার যা কিছু মন্দ, কিছুতেই সে আমি দেশকে দেব না, দেব না, দেব না। সন্দীপবাবু বললেন, দেখো নিখিল, সত্য জিনিসটা মেয়েদের মধ্যে প্রাণের সঙ্গে মিশিয়ে একেবারে এক হয়ে আছে। আমাদের সত্যে রং নেই, রস নেই, প্রাণ নেই, শুধু কেবল যুক্তি। মেয়েদের হৃদয় রক্ত শতদল, তার উপরে সত্যরূপ ধরে বিরাজ করে। আমাদের তর্কের মতো তা বস্তুহীন নয়। এই জন্যে মেয়েরাই যথার্থ নিষ্ঠুর হতে জানে, পুরুষ তেমন জানে না। কেননা ধর্মবুদ্ধি পুরুষকে দুর্বল করে দেয়। মেয়েরা সর্বনাশ করতে পারে অনায়াসে, পুরুষেও পারে, কিন্তু তাদের মনে চিন্তার দ্বিধা এসে পড়ে। মেয়েরা ঝড়ের মতো অন্যায় করতে পারে, সে অন্যায় ভয়ঙ্কর সুন্দর। পুরুষের অন্যায় কুশ্রী, কেননা তার ভিতরে ভিতরে ন্যায় বুদ্ধির পীড়া আছে। তাই আমি তোমাকে বলে রাখছি, আজকের দিনে আমাদের মেয়েরাই আমাদের দেশকে বাঁচাবে। আজ আমাদের ধর্ম কর্ম বিচার বিবেকের দিন নয়। আজ আমাদের নির্বিচার নির্বিকার হয়ে নিষ্ঠুর হতে হবে, অন্যায় করতে হবে। আজ পাপকে রক্তচন্দন পরিয়ে দিয়ে আমাদের দেশের মেয়েদের হাতে তাকে বরণ করে নিতে হবে। আমাদের কবি কি বলেছে মনে নেই? এসো পাপ, এসো সুন্দরী, তব চুম্বন অগ্নি মদিরা রক্তে ফিরুক সঞ্চরী। অকল্যাণের বাজক শঙ্খ, ললাটে লেপিয়া দাও কলঙ্ক। নির্লাজ কালো কলুষ পঙ্ক, বুকে দাও প্রলয়ঙ্করী। আজ ধিক থাক সেই ধর্মকে যা হাসতে হাসতে সর্বনাশ করতে জানে না। এই বলে তিনি মেজের ওপর দুবার জোরে লাথি মারলেন। কার্পেট থেকে অনেকখানি নিদ্রিত ধুলো চমকে উপরে উঠে পড়ল। দেশে দেশে যুগে যুগে মানুষ যা কিছুকে বড় বলে মেনেছে, এক মুহূর্তে তিনি তাকে অপমান করে এমন গৌরবে মাথা বাঁকিয়ে দাঁড়িয়ে উঠলেন যে তাঁর মুখের দিকে চেয়ে আমার সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল। আবার হঠাৎ গর্জে উঠলেন, যে আগুন ঘরকে পোড়ায়, যে আগুন বাহিরকে জ্বালায়, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি সেই আগুনের সুন্দরী দেবতা। তুমি আজ আমাদের সকলকে নষ্ট হবার দুর্জয় তেজ দাও, আমাদের অন্যায়কে সুন্দর করো। এই শেষ কটি কথা তিনি যে কাকে বললেন তা ঠিক বোঝা গেল না। মনে করা যেতে পারত তিনি যাকে বন্দে মাতরম বলে বন্দনা করেন তাকে, কিংবা দেশের যে নারী সেই দেশলক্ষ্মীর প্রতিনিধি রূপে তখন সেখানে বর্তমান ছিল তাকে। মনে করা যেতে পারত কবি বাল্মীকি যেমন পাপ বুদ্ধির বিরুদ্ধে করুণার আঘাতে এক নিমেষে হঠাৎ প্রথম অনুষ্টুপ উচ্চারণ করেছিলেন, তেমনি সন্দীপবাবুও ধর্মবুদ্ধির বিরুদ্ধে নিষ্কারুণ্যের আঘাতে এই কথাগুলি হঠাৎ বলে উঠলেন। কিংবা জনসাধারণের মনোহরণ ব্যবসায়ে চিরাভ্যস্ত অভিনয় কুশলতার এই একটি আশ্চর্য পরিচয় দিলেন। আরও কিছু বোধহয় বলতেন। এমন সময় আমার স্বামী উঠে তাঁর গায়ে হাত দিয়ে আস্তে আস্তে বললেন, সন্দীপ, চন্দ্রনাথ বাবু এসেছেন। হঠাৎ চমক ভেঙে ফিরে দেখি সৌম্যমূর্তি বৃদ্ধ দরজার কাছে দাঁড়িয়ে ঢুকবেন কিনা ভাবছেন। অস্তন্মুখ সন্ধ্যা সূর্যের মতো তার মুখের জ্যোতি নম্রতায় পরিপূর্ণ। আমাকে আমার স্বামী এসে বললেন, ইনি আমার মাস্টার মশায়, এর কথা অনেকবার তোমাকে বলেছি, একে প্রণাম করো। আমি
তাঁর পায়ের ধুলো নিয়ে তাঁকে প্রণাম করলুম। তিনি আশীর্বাদ করলেন, মা, ভগবান চিরদিন তোমাকে রক্ষা করুন। ঠিক সেই সময় আমার সেই আশীর্বাদের প্রয়োজন ছিল। শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঘরে বাইরে উপন্যাসের বিমলার আত্মকথার দ্বিতীয় পর্ব। কেমন লাগলো জানান কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সঙ্গে থাকবেন। ফিরছি পরের পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।